নমস্কার, নিউজ টুডেতে আপনাদের সকলকে স্বাগতম। শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। রবিবার 21শে জুলাই ধর্মতলা চত্বরে মঞ্চের কাজ চলছে জোর কদমে। এবছরের মঞ্চ সজ্জাতেও একটু বদল এসেছে। সূত্রের খবর, 21এর মঞ্চের সামনেই ভাগের স্টেজ চওড়া খানিকটা বাড়ানো হয়েছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র্যাম্পও। শুক্রবার তা পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে ঝড় বৃষ্টিতে ভাসবে কলকাতা, অর্থাৎ 21শে জুলাইও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই কথা মাথায় রেখে এবার 21এর মঞ্চ আরও শক্তপোক্ত করা হয়েছে। থাকছে 13টি জায়ান্ট স্ক্রিন, প্রায় 4000 স্বেচ্ছাসেবক থাকবেন গোটা আয়োজনে। একুশে জুলাইয়ের আগে শহরের রাস্তায় কমল বাসের সংখ্যা। শুক্রবার থেকেই শহরের রাস্তায় কমতে শুরু করে দিয়েছে বাস। শনিবার আর তার আরও নেমে গেল। 2-3 দিন ধরেই বাসগুলিকে নেওয়া হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকদের বিভিন্ন ক্যাম্পে পৌঁছানোর জন্য বাস তুলে নেওয়া হয়েছে। রবিবার 21শে জুলাই বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। আর সেই কর্মীদের খাওয়া দাওয়া এবং তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছানোর জন্য বন্দোবস্ত করা হয়েছে বাসের, যার জেরে শহরের রাস্তায় ঘাটতি দেখা যাচ্ছে বাসের। একুশে জুলাইয়ের শহীদ দিবসে উপস্থিত হতে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। মেডিকেল সাপোর্ট সহ 30টি বাসে কর্মী সমর্থকদের নিয়ে রওনা হলো এসসি এসটি ওবিসি সেলের সভাপতিও। মহিলা এবং বয়স্কদের কথা ভেবে 30টি বাস রিজার্ভ করে প্রায় 1500 সমর্থকদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে জলপাইগুড়ি জেলা তৃণমূল এসসি এসটি ওবিসি সেল। শুধু পুরুষ এবং মহিলারাই নয়, 60-এর ঊর্ধ্ব মানুষও এই বাসে করেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জলপাইগুড়ি থেকে। তো আমরা মামাটি মানুষের সরকার, আমরা কর্মী এবং যারা নেতৃত্ব রয়েছে বুথ লেভেলে, আমরা ট্রেনে যাব, বাকিরা কষ্ট করে যাবে, সেই জন্য সবাই সমানভাবে আমরা কলকাতায় পৌঁছানোর জন্য আমরা বাসে এবার যাচ্ছি। টিকিটের কোনো রকম সমস্যা ছিল কি? ট্রেন টিকিটের কোনো রকম? ট্রেন টিকিটের বিষয়টা বলতে পারবো না, সেটা প্রশাসনিক লেভেলের ব্যাপার। আমরা জলপাইগুড়ি জেলা এসসি এসটি ছিলেন মাননীয় কৃষ্ণ দাস মহাশয়ের নেতৃত্বে 30টা গাড়ি নিয়ে গাড়িতে একসঙ্গে যাব, সবাই আনন্দের মধ্য দিয়ে 21শে জুলাই আমরা যাচ্ছি। কি আশা নিয়ে যাচ্ছেন? আশা যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আরও যাতে শক্তিশালী হয়, 2026-এ মমতা দিদি আবার যাতে প্রচুর সিট নিয়ে বের হয় এবং আমাদের পশ্চিমবাংলায় যাতে আমরা শান্তিভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তার সেই আশা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। বিশেষ কিছু বার্তা আশা করছেন? বিশেষ কিছু বার্তা দিবেন মমতা ব্যানার্জি বার্তা? অবশ্যই তো দিদি, সেটা দলীয় ব্যাপার, এখনো সেটা দলীয়র মধ্যেই হয়তো আছে, তো মঞ্চ থেকে দিলেই তারপর আমরা বুঝতে পারবো। শনিবার দুপুর 12:15 নাগাদ সোনারপুর কাণ্ডে ধৃত জামাল উদ্দিন সর্দারকে সোনারপুর থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে। প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর মহকুমা আদালতে। জমি জবরদখল থেকে সালিশি সভা থেকে হেনস্থা, তোলাবাজি, এমনকি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে শাসক দল ঘনিষ্ঠ এই জামালের বিরুদ্ধেই। যদিও পৌরের দাবি সে সবই বানানো এবং মিথ্যে। তার বিরুদ্ধে বেশ কয়েকজন গ্রামবাসী মুখ খুলেছেন। আর এই নিয়েই হুঁশিয়ারির সুরে জামালের মন্তব্য, আমার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছি। সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশ জুড়ে। এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত থেকেই বাংলাদেশ জুড়ে কারফিউ জারি হয়েছে। আর এই পরিস্থিতিতে দেশে ফিরে আসছে বাংলাদেশে পাঠরত ভারতীয় পড়ুয়ারাও। ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, অব্যাহত রক্তক্ষরণ, নিহতের সংখ্যা পেরিয়ে গিয়েছে 100। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির হল থেকে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা। ভারতে ফিরে আসছেন বাংলাদেশে পাঠরত পড়ুয়ারাও।
বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এবং মেঘালয় দিয়ে এখনও পর্যন্ত ভারতে ফিরেছেন ৩০০রও বেশি পড়ুয়া। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো কোর্স করছিলেন তারা। সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই দেশে ফিরছেন বাংলাদেশে পাঠরত ভারতীয় পড়ুয়ারা। তারই মাঝে বিক্ষোভের কারণে বাংলাদেশের ট্রেন মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যার জেরে সড়ক পথে গাড়ি করেই সীমান্ত পেরিয়েছেন পড়ুয়ারা। বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ চলছে। আন্দোলনে পুরো ভাগে রয়েছেন সে দেশের ছাত্রছাত্রীরাই। গত সোমবার থেকে ক্রমেই তা বাড়তে থাকে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 6 জনের মৃত্যুও হয়। তারপর থেকেই কোটা সংস্কার আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে বাংলাদেশের নানা প্রান্তে। পথে নামেন অগণিত মানুষ। চাকরি থেকে জনজাতিদের জন্য সংরক্ষণ বাদ দিয়ে বাকি সমস্ত কোটা তুলে দেওয়ার দাবি জোরালো হয়। এই আন্দোলনে প্রায় প্রত্যেক দিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। সূত্রের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সে দেশের সাংবাদিকরাও। পরিস্থিতি সামাল দিতে এবং ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত থেকে বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও। তবে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে মুখ খুলল এবার রাষ্ট্রপুঞ্জ। বার্তা দেওয়া হল শেখ হাসিনা সরকারকেও। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক শুক্রবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন, ছাত্রদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশ নিয়ে এই প্রথম রাষ্ট্রপুঞ্জের কেউ মন্তব্য করলেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে কোটা আন্দোলনের জের ভারতে ফিরছেন পড়ুয়ারা। ইউক্রেনের পর বাংলাদেশ থেকে এবার পড়াশুনো মাঝপথেই থামিয়ে ভারতে ফিরছেন ছাত্ররা। বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে পরিস্থিতি এতটাই খারাপ যে বন্ধ করা হয়েছে সেখানকার ইন্টারনেট পরিষেবা। জারি রয়েছে কারফিউ। আর এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী এবং ভারতীয় পর্যটকরা দেশে ফিরে আসছেন। যানবাহন এবং ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হওয়ায় বহু ছাত্রছাত্রী এখনও আটকে রয়েছে সেখানে। ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে। তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল, কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে। তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। কিছু কিছু এসে গেছে তার আগে। হ্যাঁ, এটা আমি সঠিক জানি না, আসতে পারে। আমার মেডিকেল কলেজে যারা আছে তাদের থেকে আমার জানা মতো এখনো কেউ ফেরেনি। ওরা সবাই হলে অবস্থান করতেছে এবং আমাদের ক্যাম্পাস শান্তিপূর্ণভাবেই আছে। ডুয়ার্স জুড়ে চলল বুলডোজার অভিযান। বিক্ষোভের মুখে প্রশাসন। শনিবার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ক্রান্তি ব্লকের নেওড়া নদীর পার্শ্ববর্তী এলাকা এবং শ্মশান সংলগ্ন এলাকায় গড়ে ওঠা একাধিক রিসোর্ট ভেঙে দেওয়া হয়েছে। অপরদিকে অবৈধ রিসোর্ট ভাঙতে গেলে বাধার মুখে পড়তে হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। দীঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছে পর্যটকরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 19 তারিখ থেকে 22 জুলাই পর্যন্ত দীঘা সহ দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পর্যটকদের ঢল নেমেছে দীঘা সমুদ্র সৈকতে। আর তারই সাথে সাথে পর্যটকদের উপরি পাওনা দীঘার তীব্র জলোচ্ছ্বাস। শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে, গত দুদিন ধরেই হচ্ছে। আজকের প্রকোপটা ভীষণই বেশি। শুনতে পাচ্ছি যে আগামী আরো একাধিন বোধহয় এরকম এটা বাড়তেও পারে। তবে দৃষ্টিনন্দন তো বটেই। হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধাজনক ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু দৃষ্টিনন্দন বটেই। আমরা উপভোগ তো করছি, পাড়ে বসেই স্নান করে যাচ্ছি।
এখানে এখানে কালকে সন্ধেবেলা তো তাই হয়েছে, পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে। দীঘা আগে এসেছেন, এখন সৌন্দর্য কেমন দেখছেন? হ্যাঁ, আমি আগে তো বহুবারই এসেছি, কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী, আসা তো হয়ই, মাঝে মধ্যে আসা হয়, কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি। ব্যাপার হচ্ছে এই এখন যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে দীঘা ধীরে 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 ভীষণভাবে ওভার ক্রাউডিং হয়ে যাচ্ছে। জনতার হ্রাস ভীষণ বেশি, বিশেষত ওল্ড দীঘার দিকটা ভীষণভাবে বেশি। সেই জন্য এটা এক্সটেন্ডেড যত বেশি হবে, উদয়পুরের দিকে বা শঙ্করপুর তাজপুরের দিকেও ধীরে 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 যখন ডেভেলপ করবে তখন আরও বেটার হবে এটা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।